হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। আমি আশরাফি বলছি আশরাফিস কিচেন থেকে। ওয়েলকাম ব্যাক। আশা করি আমার এই ছোট্ট পরিবারে যারা যারা আছে সবাই যে যেখানে আছে ভালো আছে, সুস্থ আছে। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট চালাতে আমার খুব ভালো লাগে। আমার আপুর ধারণা দেশি মুরগি দিয়ে শুধু আলু দিয়ে ঝোল আর রোস্ট হয়, এছাড়া দেশি মুরগি দিয়ে কিছু হয় না। চ্যালেঞ্জটা নিয়ে নিলাম। আজ আমি ভিন্ন স্বাদে চিকেন কাবাব রান্না করব, সম্পূর্ণ আমার রেসিপি। চিকেন কাবাবের সাথে থাকছে রোস্টেড পটেটো। আমি এখানে দুটো দেশি মুরগি নিয়েছি, ছোট ছোট করে কেটে। এক একটা মুরগি 8 পিস করে হয়েছে। রান্নাটা একটু ডিফারেন্ট, কিন্তু খেতে দারুণ মজা। সবাই একবার হলেও ট্রাই করে দেখবেন। কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। এখানে কাবাবের মশলা নিয়েছি চা চামচের 2 চামচ, হলুদ নিয়েছি চা চামচের 1 চামচ পরিমাণ, মরিচ নিয়েছি চা চামচের 1.5 চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া নিয়েছি চা চামচের 1.5 চামচ, আর নিয়েছি এলাচ, দারচিনি, তেজপাতা। ম্যারিনেট করার জন্য টক দই নিয়েছি টেবিল চামচের 1 চামচ, অল্প একটু পানি দিয়ে ফেটে নিয়েছি। আর নিয়েছি সয়া সস চা চামচের 1 চামচ পরিমাণ, পেঁয়াজ বাটা নিয়েছি টেবিল চামচের 3 চামচ পরিমাণ, আদা বাটা টেবিল চামচের 1 চামচ পরিমাণ, রসুন বাটা টেবিল চামচের 1 চামচ পরিমাণ। আদা রসুন এখন পুরোটা লাগবে না। এখন আমরা টক দইটা দিয়ে দেব মাংসের মধ্যে, তারপরে দিয়ে দেব সয়া সসটা। এরপরে আমরা সামান্য পরিমাণে লবণ দেব। সয়া সসে লবণ আছে, কাবাব মশলায় লবণ আছে, তাই আমরা লবণের পরিমাণটা একটু কম দেব। চা চামচের আধা চামচ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এবার দেব চা চামচের আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা। বাকি মশলাটা আমরা কষানোর সময় দেব। এখন আমি কাবাব মশলা দেব। কাবাব মশলা চা চামচের 1 চামচ পরিমাণ দেব। তেল নিয়েছি 1 কাপের একটু কম। এখন আমি ভালো করে মাংসের সাথে মশলাটা মেখে নেব এবং রেস্টে রাখবো 10 মিনিট। ইদানিং আমি অনেক রান্নার ভিডিও দেখি, কি করে ভিডিও করে, কোন অ্যাঙ্গেল থেকে শ্যুট করলে ভালো আসবে, খাবারের ছবিটা সুন্দর আসবে, বা লাইটিং কেমন হয় কোন ভিডিওর। একটা জিনিস আমি দেখতে পেলাম, এক একজন মানুষ এক একটা রেসিপি করছে, এক একজন মানুষ হয়তো সেম রেসিপি ফলো করছে, কিন্তু তাদের কাজের প্যাটার্ন, তাদের যে আউটপুট, সেটা একদম ডিফারেন্ট। একই রান্না, একজনের হাতের মশলা দেয়া রান্না করা পুরো আলাদা, আর একজনের হাতে মশলা দেয়া রান্না পুরো আলাদা। সবাই এত সুন্দর করে ডেকোরেশন করে, সবাই এত সুন্দর করে ভিডিও করে, রান্না করে। আমি জিনিসটা দেখে খুব মজা পেয়েছি। কোটি কোটি রাঁধুনির মাঝখানে যত ভিডিও আছে ইউটিউবে, প্রতিটা রাঁধুনির রান্নাই আলাদা। জিনিসটা কিন্তু খুব ইমপ্রেসিভ। আমি বকবক করতে করতে আমাদের 10 মিনিট শেষ হয়ে গেছে। এখন আমরা চুলোয় একটা ফ্রাই প্যান দেব। তারপরে এখানে রান্নার যে তেল আছে, সয়াবিন তেল, সেখান থেকে একটু পরিমাণে তেল দেব। এখানে আমরা এখন মাংসগুলো মিডিয়াম আঁচে হালকা করে ভেজে নেব। আজ থেকে 4 মাস আগেও আমি তেমন একটা ইউটিউবে ঢুকতাম না, ইউটিউবের সম্বন্ধে আমার কোনো আইডিয়াও ছিল না। হঠাৎ করে কোনো কিছু রান্না করতে গেলে কোনো কিছু যদি ভুলে যেতাম, তখন হয়তো ইউটিউবে যেয়ে একটু দেখে আসতাম কোনো রেসিপি, তাহলে মনে পড়ে যেত রান্নাটা। অফিস আদালত যখন বন্ধ হয়ে গেল, বাসায় যখন বোর হতাম, তখন আপু মাঝে মাঝে কিছু ভিডিও দিত আমাকে। ওখানে এমন কেউ ছিল যার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগতো। ও ডেলি ব্লগ করতে ইচ্ছে করতো। আপুর সাথে গল্প করতাম, আপু কোনো এক সময় আমি ডেলি ব্লগ করব। আপু তখন বললো, কোনো এক সময় কেন, তুই এখন একটা কুকিং চ্যানেল খুলে ফেল। আমি বললাম, আমি কুকিং চ্যানেল এত কিছু করবো কী করে, ভিডিও এডিটিং এই সেই। আপু বলে, সব হয়ে যাবে, তুই খোল শুধু চ্যানেলটা, বাদ বাকি সব এমনি এমনিই হবে। সত্যি তাই, আজকে প্রায় 2 মাস পার হতে চলছে। আমি একটা চ্যানেল খুলেছি, খুব কিউট কিউট কিছু সাবস্ক্রাইবার পেয়েছি, যারা মাঝে মধ্যেই আমাকে কিউট কিউট কমেন্ট করে। আমি জানি না ফিউচার আমার চ্যানেলটা কোথায় পৌঁছবে বা কী, বাট এতটুকু শান্তি পাই খুব, যখন মনে করি আমি যখন থাকবো না, আন্নুর যখন এই চ্যানেলগুলো ওপেন করবে, ভিডিওগুলো দেখবে, হয়তো রেসিপিগুলো রান্না করবে বা আমার কণ্ঠ শুনবে, ওর হয়তো ভালো লাগবে। এই ইউটিউবের বদৌলতে আমি যখন থাকবো না, আন্নুর আমার ভয়েস শুনতে পাবে। আমি যেই মজার মজার রান্নাগুলো ওকে খাওয়াতাম, ও সেগুলো রান্না করে খেতে পারবে। যখন আমি এটা ভাবি, তখন আমি খুব উৎসাহ পাই কাজ করার জন্য। কি করে তেল ছিটছে, মাঝে মাঝে আমার মনে হচ্ছিল আমার ক্যামেরার স্ক্রিনের মধ্যেও তেল এসে লাগছে। প্রশ্ন, আমি এখন পর্যন্ত ক্যামেরা কোন অ্যাঙ্গেলে দিয়ে ভিডিও করলে ভালো হয় সেটা বুঝি না। 2, কি করে কতটুকু দূরত্বে রাখতে হয় সেটা বুঝি না। কতটুকু জুম করতে হয়, জুম আউট করতে হয় সেটা বুঝি না।
প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি, একদিন হয়তো ওই সুন্দর সুন্দর আপুরা যেমন ভিডিও করে ওরকম করে ফেলতে পারবো ইনশাল্লাহ। আমার মাংসটা ভাজা শেষ হয়ে গেছে, এখন আমি রান্নাটা চড়িয়ে দেব। আর একটা কথা, যে কোনো রান্নাই আপনি যদি ভালোবেসে করেন, ধরুন আপনি কোনো স্পেশাল কারোর জন্য করছেন, দেখবেন রান্নাটা অদ্ভুত মজা হবে, সেটা আলু ভর্তা আর ডালই হোক। কড়াইতে টেবিল চামচের 4 চামচ পরিমাণ তেল দিয়েছি, তারপরে তার মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচগুলো দিয়ে দিয়েছি। একটু ফ্লেভারটা আসার পরে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, তার মধ্যে টেবিল চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, দুটো মুরগির পরিমাণে মশলাটা দিয়েছি। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর আদাটা একটু কিছুক্ষণ কষিয়ে নেব। এখন আমি এক এক করে গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমে ধনিয়ার গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। কাবাব মশলা দিয়েছি বলে, কাবাব মশলায় ঝাল থাকে, লবণ থাকে, এই জন্য আমি ঝালটা একটু কম দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি খেতে চান আপনাদের মুখের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। তারপরে অল্প একটু লবণ দিয়ে দেবো মশলার মধ্যে। একটু নাড়াচাড়া করে আমরা আধা কাপের মতো পানি দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেওয়ার জন্যে। পানি বেশি দিতে হবে না, টক দই দিয়ে মাখানোর কারণে, হালকা ভাজার কারণে 4 ভাগের 1 ভাগ সেদ্ধ মাংস হয়ে গেছে অলরেডি। এখন আমরা যেটা করব, এই মশলাটা ভালো করে কষানোর পরে মাংসটা দিয়ে দেবো। মাংসটা দেওয়ার পরে আমাদের এখন এখান থেকে একটু পানি আসবে। পানিটা যখন টেনে যাবে, টেনে যাওয়ার পরে আমরা 1 কাপ পরিমাণ পানি দেব। সেটা দিয়েই মাংসটা ভালো করে সিদ্ধ হয়ে মশলা চলে যাবে ভেতরে। এর চেয়ে বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। কাবাব তখন পানি তো টেনেই যেতে হবে, পানি থাকা যাবে না এক ফুটও। তারপর আমরা ঢেকে দেব। চলেন আমরা এখন ফ্রি মিউজিক শুনি। এখন আমরা চা চামচের 1 চামচ পরিমাণ তান্দুরি মশলা দিয়ে দেব। আমার কাবাবটা রান্না হয়ে গেছে। আমি এর মধ্যে টেবিল চামচের 1 চামচ টমেটো সস দিয়েছিলাম। এখন আমি তাওয়াতে দমে রেখে দেব, যাতে মাংসটা আরেকটু পোড়া পোড়া হয়। রোস্টেড পটেটো করতে আমাদের লাগবে একটু বড় সাইজের 3টা আলু। আলুগুলো আমি কেটে নিয়েছি খোসা সহ। ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে তার মধ্যে দিয়েছি কাবাব মশলা, চা চামচের 1 চামচ লবণ এবং চিলি ফ্লেক্স, আর দিয়েছি সাদা গোলমরিচের গুঁড়ো চা চামচের আধা চামচ পরিমাণ। ভালো করে মেখে তারপরে ভেজে নেব। আলুগুলো ভেজে নেওয়ার জন্য আমি অলিভ অয়েল ইউজ করছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে।
আজ আসলে শরীরটা অত ভালো লাগছিল না, ভয়েস ওভার দিতে ইচ্ছে করছিল না, কিন্তু অনেক দিন হয়ে গেছে কোনো ভিডিও দেই না, তাই আজ আমি ভিডিওটা আপলোড করছি। আমার গলাটাও একটু ভাঙা, কথা বলতে ফ্যাস 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 শোনাচ্ছে। ভয়েস ওভারের পর নিজের কণ্ঠ নিজেই চিনতে পারছি না। আলুগুলো অল্প আঁচে ভালো করে পোড়া পোড়া করে ভেজে নিয়েছি, ভালো করে সেদ্ধ হওয়ার জন্যে ঢেকে দিয়েছিলাম। এই যে আমাদের আলু ভাজা শেষ, দেখুন কি সুন্দর দেখাচ্ছে। আমার ওদিকে মাংসটাও রান্না শেষ হয়ে গেছে, এখন আমি পাত্রে ঢেলে ফেলবো। অনেকক্ষণ ধরে ভেজেছি, এই যে আমাদের ফাইনাল লুক। এখন আমরা ডেকোরেশনে চলে যাব। নিজে রান্না করেছি বলে বলছি না, আসলেই খুব মজা হয়েছে, ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কাছে, তারাও মজার রান্নাটা দেখতে পাবে। পুরনো যারা আছেন একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর নতুনদের জন্য বলছি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক বাটনে ক্লিক করবেন। ও, বেল বাটনে ক্লিক না করলে এর পরের ভিডিওটা আপনার ওয়াল পর্যন্ত পৌঁছবে না। আজ এই পর্যন্তই, আর একদিন আর একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্যে। এতগুলো ভালোবাসা সবাইকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমি আশরাফি বিদায় নিচ্ছি আশরাফিস কিচেন থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।